তো ড্রামার শুরুতে আমরা দেখতে পাই অনেক লোক আকাশের দিকে তাকিয়ে আছে কারণ সূর্যগ্রহণ হচ্ছে। এরপর আমরা একটি ম্যানেজারকে দেখতে পাই, সে তার আইডলদেরকে ডাকছে কারণ আজকে তাদের ফার্স্ট রেডিও ইন্টারভিউ, কারণ এরা ইন্ডাস্ট্রিতে সবেমাত্র সাকসেস পেতে শুরু করেছে। এবং এরই মধ্যে আমাদের ড্রামার মেন লিডকে দেখানো হয় যার নাম সিওনজি, যে ইন্টারভিউর জন্য খুব এক্সাইটেড ছিল। এরপর তারা যখন সবাই ইন্টারভিউর জন্য স্টেশনের ভেতরে আসে তখন সিয়নজায়ের বন্ধুর ফেভারিট আইডলকে দেখতে পায়, যে আসলে অনেক সুন্দর ছিল। সে আইডলের কাছে অটোগ্রাফ নিতে গেলে অন্যরা মানা করে যে এইভাবে অটোগ্রাফ নেওয়া যায় না, কিন্তু মেয়েটা সবাইকে মানা করে যে না, ও যেহেতু আমার ফ্যান তাহলে আমি অটোগ্রাফ দেবো ওকে। মেয়েটি তখন সঞ্জয়ের বন্ধুর পিঠেতে অটোগ্রাফ দেয়, যার জন্য সঞ্জয়ের বন্ধু তো অনেক খুশি। এদিকে হসপিটালের বেডে শুয়ে থাকা আমাদের ফিমেল লিডকে দেখানো হয়, যার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার পা প্যারালাইজড হয়ে গেছে। তো আমাদের ফিমেল লিডের নাম ইনসল। ইনসল আর কোনোদিন চলতে পারবে না। ইনসলের মা ইনসলকে কথা বলানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু ইনসল কথা বলছে না। পাশে থাকা রেডিওতে সঞ্জয়ের গ্রুপের ব্যাপারে বলছে। ভুল করে ইনসলের মা ইনসলের ভুল নখ কেটে দেয়, যার ফলে ব্লিডিং হচ্ছিল, কিন্তু ইনসলের যেন কোনো ফিলিংসই নেই, যেন একটা জীবন্ত লাশ বেডের ওপরে পড়ে আছে। ইনসলের মা ইনসলের এই অবস্থা দেখে খুব কাঁদতে থাকে। তারপর সে বলে যে আমি মেডিসিন আনতে যাচ্ছি, এবং তাড়াতাড়ি যেতে গিয়ে তার হাত থেকে একটা ভাস পড়ে যায়, যার জন্য মেঝেতে কাঁচ ভর্তি হয়ে যায়। ইনসলের মা বলে আমি এক্ষুনি কাউকে নিয়ে আসছি পরিষ্কার করার জন্য। এই বলে ইনসলের মা সেখান থেকে চলে যায়, এবং ইনসল মেঝে থেকে একটা কাঁচের টুকরো কুড়িয়ে নেয় এবং হাতে নিয়ে জোরে চিপতে থাকে। দেখে বোঝা যাচ্ছে ইনসল নিজেকে শেষ করতে চায়। ফাইনালি আমাদের মেন লিডকে দেখানো হয় যে রেডিও স্টেশনের ভেতরে বসে আছে এবং সঙ্গে তার বাকি মেম্বাররাও বসে আছে, এবং এক এক করে পাবলিকদেরকে ফোন করা হচ্ছে এবং তাদের ওপিনিয়ন নেওয়া হচ্ছে। সব মেম্বারদের যখন কথা বলা হয়ে যায় তখন এবার একটা কল লাগানো হয়, যেটা সঞ্জয়কে দেওয়া হয়, এবং কলটা আর কোথাও নয়, ইনসলের মোবাইলের সঙ্গে কানেক্ট করা হয়। প্রথমে তো অনেকক্ষণ ধরে ইনসল ফোন রিসিভ করে না, কিন্তু পাশের বেডে থাকা আন্টি যখন বলে তখন সে রিসিভ করে। ফোন রিসিভ হতে সিয়নজয় তার ইন্ট্রোডাকশন দেয়, কিন্তু ইনসল বলে আমি তোমাকে জানি না, যেটা শুনে সিয়নজয় চুপ হয়ে যায়। সঞ্জয়ের বন্ধু তখন বলে যে আপনি তো আমাদের ব্যান্ডের নাম জানেন, কিছুদিন আগেই আমরা ডেবিউট হয়েছি। কিন্তু ইনসল বলে না, আমি আপনাদের একদমই জানি না। ইনসল ফোনটা রাখতেই যাবে তখন হোস্ট কথা ঘোরানোর জন্য বলে যে আজকের ওয়েদারটা খুব সুন্দর, এবং আমি এইচকে রেডিও স্টেশন থেকে কথা বলছি, যাকে এখন পুরো কোরিয়া শুনছে, এবং আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আপনি একটি লাকি বিজেতা। আপনি একজোড়া লেটেস্ট মডেল জুতো জিতেছেন, যেটা পরে আপনি বন্ধুদের সঙ্গে পিকনিকে যেতে পারবেন। যেটা শুনে ইনসলের তো প্রচন্ড রাগ ধরে, কারণ তার তো পাই নেই, তাহলে সে জুতো নিয়ে করবেটা কি। ইনসল বলে দেখুন, আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন, আমার কিছুই চায় না। হোস্ট তখন বলে যে ঠিক আছে, আমরা তাহলে আপনাকে বাইসাইকেল গিফট করব। যেটা শুনে ইনসলের রাগ তো আরো বেড়ে যায়। ইনসল তখন চিৎকার করে বলে যে আমার সঙ্গে কি মজা করছো তোমরা? আমার যখন কিছু চাই না আমি বলছি, তাহলে তোমরা কেন এরকম করছো আমার সাথে? ওয়েদার তোমাদের মতো মানুষের জন্য ভালো হতে পারে, কিন্তু আমার মতো মানুষ যারা আর কোনোদিন চলতে পারবে না তাদের জন্য ভালো নয়। কিন্তু এতে তোমাদের কি? তোমরা তো যখন তখন যাকে তাকে ফোন করে ডিস্টার্বই করতে পারো শুধু টাইম পাস করার জন্য, কিন্তু অন্যরা কি সিচুয়েশনে আছে সেটা বোঝো না। তোমরা এটাও জানো না যে তোমাদের এই ফালতু কথার জন্য কিছু মানুষ হার্ট হতে পারে। এই জীবন তোমাদের জন্য হয়তো ভালো হতে পারে, কিন্তু আমার জন্য নয়, এবং আমি নিজে বাঁচতে পর্যন্ত চাই না। তাই আমাকে ফোন করা বন্ধ করো, আর দ্বিতীয়বার যদি ফোন করো তাহলে তোমাদের স্টেশনে গিয়ে আমি আগুন লাগিয়ে দেবো। ইনসল তার কথা শেষ করে ফোনটাকে মেঝেতে আছাড় মেরে দেয়। ইনসলের এরকম কথা শুনে রেডিও স্টেশনের সবাই অবাক যে এ এত রেগে আছে কেন। সঞ্জয়কে সবাই বলে যে ফোনটা কেটে দাও, কিন্তু সঞ্জয় সেটা করে না। সঞ্জু ইনসলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। সঞ্জু তখন বলে যে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি তোমাকে কিছু কথা বলতে চাই। ইনসল তখন বলে না, আমি কিছু শুনতে চাই না। ইনসল তখন তার মাকে ডাকতে থাকে, মা তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, এই ফোনটাকে কাটো। সঞ্জয় যখনই বলে থ্যাঙ্কস বেঁচে থাকার জন্য, এই কথা শুনে ইনসল চুপ হয়ে যায়। সঞ্জয় বলে যে তোমার কাছের মানুষরা যারা তোমাকে ভালোবাসে তারা গ্রেটফুল যে তুমি তাদের সঙ্গে আছো, তাই তোমাকে তোমার লাইফটা তোমার কাছের মানুষের সঙ্গে এনজয় করা উচিত, কারণ আজকের দিনটা খুব সুন্দর। এই কথা শুনে ইনসল সেই টুলটার দিকে তাকিয়ে থাকে যেটাতে তার মা কিছুক্ষণ আগে বসেছিল, এবং সে ভাবতে থাকে যে তার মা কত কষ্ট করছে তার জন্য। এই কথা ভেবে সে কাঁদতে শুরু করে দেয়। সঞ্জয় বলে যে কালকে বৃষ্টি হবে,
হবে, বৃষ্টি পর্যন্ত থেকে যাও এবং কালকের পর আবার যখন বৃষ্টি হবে তখন পর্যন্ত না হয় বেঁচে থেকো। কে জানে, তোমার লাইফটা হয়তো তোমাকে ভালো লাগতে শুরু হতে পারে। প্রবলেম তো সবার লাইফেই আছে, কিন্তু সেটা ফেস করার দায়িত্বটাও আমাদেরই। এই জন্য নিজের জন্য এবং নিজের ভালোবাসার মানুষদের জন্য বেঁচে থাকো। যেটা শুনে ইনশাল অনেক কাঁদতে থাকে। তার মা এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, কেন কাঁদছিস, কিন্তু সে থামে না। আসলে ইনশাল প্রথমে মারা যেতে চেয়েছিল, কিন্তু সঞ্জু এর কথায় তাকে যেন একটা নতুন আশা দেখিয়েছে। বেঁচে থাকার সে যেন একটা নতুন মানে খুঁজে পেয়েছে। এরপর স্টোরি কিছু বছর পরে শিফট হয়। গল্প চলে যায় 2022 31শে ডিসেম্বর। এখানে ইনশালের রুমকে দেখানো হয়, যেটা পুরো সঞ্জয়ের ছবিতে ভরা। দেখে বোঝা যাচ্ছে সঞ্জু অনেক বড় স্টার হয়ে গেছে এবং ইনশাল তার খুব বড় ফ্যান। আসলে সঞ্জয় যখন থেকে ইনশালকে মোটিভেট করেছে তখন থেকেই সে তার লাইফ চেঞ্জ করতে পেরেছে। যাই হোক, এখানে আমরা ইনশালের গ্র্যান্ডমাকে দেখতে পাই, যার মেন্টাল হেলথ ভালো ছিল না। ইনশাল যখন ঘুমাচ্ছিল তখন তার লিপস্টিক নিয়ে সে তার নিজের মুখ এবং ইনশালের মুখ খারাপ করে ফেলে। অ্যালার্ম বাজতেই ইনশাল ঘুম থেকে উঠেই প্রথমে তার ফোন চেক করে, কারণ সে জবের জন্য অ্যাপ্লাই করেছে, এখনো কোনো রিপ্লাই আসেনি। ইনশাল তার গ্র্যান্ডমাকে দেখে জিজ্ঞাসা করে যে তুমি তোমার ফেসেতে কি বানিয়ে রেখেছো এটা। ইনশালের গ্র্যান্ডমা তখন বলে যে আমার গ্র্যান্ডডটার অনেক প্রিটি। গ্র্যান্ডমাদারের মুখ থেকে ইনশাল প্রশংসা শুনে তো খুব খুশি হয়ে যায়, কিন্তু তারপর সে লক্ষ্য করে যে তার গ্র্যান্ডমা তার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হাতে পড়ে আছে। তখন সে সেটা তার গ্র্যান্ডমায়ের কাছ থেকে কেড়ে নিতে চায়, কিন্তু গ্র্যান্ডমা কিছুতেই দিতে চায় না। আসলে এই ঘড়িটা সেয়ঞ্জুয়ের, যেটা সে অনেক দাম দিয়ে কিনেছে। এখানে আমরা ইনশালের ভাইকে দেখতে পাই, যে সারা রাত কাজ করে সবে বাড়ি ফিরেছে, যাকে ইনশাল রিকোয়েস্ট করে যে প্লিজ গ্র্যান্ডমায়ের কাছ থেকে ওয়াচটা নিয়ে নে, কিন্তু তার ভাই রাজি হয় না। তারপর ইনশাল তার মাকে বলে যে মা প্লিজ গ্র্যান্ডমায়ের কাছ থেকে ঘড়িটা ফেরত নিয়ে নাও, ওটাতে যদি একটাও দাগ লাগে তাহলে আমার হার্ট ভেঙে যাবে, ওটা অনেক দামি আমার কাছে। যাই হোক, যেভাবে হোক ইনশালের মা তার কাছ থেকে ঘড়িটা নিয়ে নেয় এবং ইনশালকে ফেরত দিয়ে দেয়। কিন্তু যখন ইনশালের মা ঘড়িটার দাম শুনে, যে ঘড়িটার দাম $3000, তার মা তো খুব রেগে যায় ইনশালের ওপরে, যে একটা সাধারণ ঘড়ি এত টাকা দাম দিয়ে কেন সে কিনেছে। সত্যি তুই সঞ্জয়ের পেছনে পুরো পাগল হয়ে গেছিস। তা আজকেই আছে না তোর সঞ্জয়ের কনসার্ট? তখন ইনশাল বলে যে হ্যাঁ মা, আজকেই আছে সঞ্জয়ের কনসার্ট, তাই তো আজকে আমি এত খুশি। প্রথমবারের মতো আমি সঞ্জয়কে সামনে থেকে দেখব, কারণ পুরো 5 বছর পর সে এই প্রথম লাইভ কনসার্ট করবে। তো এখানেই এই সিন কাট হয়ে যায় এবং আমাদেরকে সঞ্জয়কে দেখানো হয়, যে একজন ফেমাস কে পপ স্টার হয়ে গেছে এবং সে একজন অ্যাক্টরও। সঞ্জয় কনসার্টের জন্য রেডি হচ্ছে, ঠিক তখনই সেখানে একটি লোক আসে এবং বলে যে তুমি কেন মুভির জন্য মানা করে দিয়েছো? আমি তো বলেছি এই মুভিটা হয়ে যাওয়ার পর তোমাকে একটা লম্বা ছুটিতে পাঠিয়ে দেব। সঞ্জয় তখন তাকে বলে যে আমার ব্রেক চাই না, আমার রিটায়ার্ড চাই, সেটা তো তোমাকে প্রথমেই আমি বলেছি, আমি আর বেশি দিন স্টার হয়ে থাকতে চাই না। তখন সেই লোকটা রেগে যায় এবং বলে যে বাইরে গিয়ে একবার দেখো তো তোমার ফ্যানেরা তোমার জন্য কিরকম ভাবে ওয়েট করছে। এসব ছেড়ে তুমি এখন রিটায়ার হতে চাও, পরে তুমি আফসোস করবে। সঞ্জয় বলে না, আমি একদমই পস্তাবো না। এদিকে আবার আমরা ইনশালকে দেখতে পাই, যে একজন এডিটর এবং তার ক্লায়েন্টের ভিডিও এডিট করে দিচ্ছে। ক্লায়েন্টটা আবার অ্যাস্ট্রোলজিস্ট, যে তার ভিডিওতে বলছে যে আমাদের বডি থেকে তো আত্মা চলে যায়, কিন্তু আত্মার সবকিছু মনে থাকে, আর আত্মা যদি ব্রিজটা ক্রস করে তাহলে তার সব মেমোরি ইরেজ হয়ে যায়। ইনশাল তো তার ক্লায়েন্টের কথা শুনে প্রচুর হাসে, কিন্তু পরে সে তাড়াতাড়ি ভিডিও এডিট করে তার কাজ শেষ করে দেয়। এরপর ইনশাল কনসার্টে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যায় এবং ব্যাগে জিনিসপত্র নিয়ে নেয়, যেমন ক্যান্ডিজ, টিকিট এবং একটি হেয়ার ব্যান্ড, যাতে লেখা ছিল লেটস কিডন্যাপ সঞ্জয় অ্যান্ড রান। তারপর সে সঞ্জয় পোস্টারের দিকে তাকিয়ে বলে যে তুমি শুধু ওয়েট করো, আমি আসছি। এরপর আমরা ইনশালকে তার বন্ধুর গাড়িতে দেখি, যার নাম ছিল হেনজি, এবং এখানেও ইনশাল অনেক এক্সাইটেড ছিল। হেনজু বলে যে তুই সত্যি এত খুশি সঞ্জয়কে দেখার জন্য? ইনশাল বলে যে হ্যাঁ, আমি অনেক খুশি, প্রথমবার আমি সঞ্জয়কে সামনে থেকে দেখবো, আর থ্যাংক ইউ ইয়ার, তুই আমার জন্য সময় বার করে এসেছিস। আমি জানি তুই খুব বিজি, তাও তুই আমার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে এসেছিস, থ্যাংক ইউ সো মাচ। হেনজু থ্যাংক ইউ বলে তাকে একটা স্কুল অ্যালবাম দেয়। নামটা পড়ে ইনশাল অনেক খুশি হয়ে যায়, কারণ সেটা সঞ্জয়ের স্কুল ছিল। তাই সে জোরে জোরে চিৎকার করতে থাকে সঞ্জয়ের ছবি দেখে। হেনজু বলে এটা আমি আমার জুনিয়রের ভাইয়ের থেকে নিয়েছি। চল থাকে জোরে জোরে থ্যাংক ইউ বলতে থাকে। ইমশাল বলে যে কি অদ্ভুত ব্যাপার, সঞ্জয় আমারই
আমারই সামনের স্কুলে পড়তো, অথচ আমি তাকে কখনোই দেখিনি। তখন হেনজো বলে তুই অন্য কাকে কিভাবে দেখবি, তখন তোর অলরেডি একটা ক্রাশ ছিল। তখন ইনসাল বলে যে কে, তারপর সে নিজেই বলে যে ও সে। ইনসাল বলে যে এতে কি তারও ছবি আছে, তখন হেনজো বলে না তার ছবি নেই। তোর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তার বন্ধুদের সঙ্গে কিছু একটা স্ক্যান্ডেল হয়ে গেছিল এবং তাকে স্কুল থেকে বার করে দিয়েছে। প্রথমে একটু চুপচাপ বসে থাকে এবং তারপর বলে আমি কি এই ছবিটাকে কেটে নিতে পারি। তখন হেনজো বলে হ্যাঁ হ্যাঁ এটা এখন তোর, তুই যা খুশি করতে পারিস। এরপর এখানে এই সিন কাট হয়ে যায়। এরপর আমরা কনসার্টের সেই জায়গাটা দেখতে পাই যেখানে সবাই অনেক খুশি, সবাই তাদের আইডলদের পোস্টারের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। মানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল যেখানে তাদের আইডলদের ফটো লাগানো ছিল। ইনশাল তো এখানে এসে অনেক খুশি, সে ঘুরে ঘুরে তার আইডলের ফটো দেখছে এবং তখনই সেখানে তার আর একটা বন্ধু আসে যার সঙ্গে সে কনসার্ট দেখবে। এরপর তারা দুজনে প্রথমে টিকিটের ফটো নেয় এবং তারপর সঞ্জয়ের সঙ্গে তারা ছবি তুলতে থাকে। ঠিক তখনই সেখানে কিছু মেয়ের কথা বলার শব্দ শুনতে পায় যারা সঞ্জয়ের বদলে অন্য গ্রুপের ফ্যান, যেন সিয়ঞ্জিকে উল্টো পাল্টা কথা বলছে কি এই সঞ্জয়ের জন্য অন্য মেম্বারদের কিভাবে প্রবলেমে পড়তে হয়। তারা বলে শুনলাম সঞ্জয় নাকি ব্যান্ড ছেড়ে যাচ্ছে। তাহলে তো এসব কথা শুনে খুব রাগ ধরে। তারপর সে বলে যে সঞ্জয় কখনো তার ফ্যানেদেরকে ছেড়ে যাবে না, এসব শুধু একটা রুমার আর কিছু নয়। তো সে তার বন্ধুর সঙ্গে কথা বলছে, ঠিক তখনই তার ইন্টারভিউর জন্য ফোন আসে যার জন্য সে কতদিন ধরে অপেক্ষা করছিল। প্রবলেমটা হচ্ছে তাকে এক্ষুনি ইন্টারভিউর জন্য যেতে হবে। সে তার বন্ধুকে বলে যে তুই যা গিয়ে লাইনে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এর বন্ধু বলে যে তোকে কি যেতেই হবে, একটু পরেই কিন্তু কনসার্ট শুরু হয়ে যাবে। ইমসল বলে যে চিন্তা করিস না, আমি এক্ষুনি চলে আসবো, এসে তারপর দুজনে একসঙ্গে ভেতরে যাব। এরপর আমরা সিয়ঞ্জুকে দেখি যে মেকআপ রুমে এসেছে রেডি হতে, কিন্তু তার দিকে বাকি মেম্বাররা কেমন একটা চাহনিতে তাকিয়ে আছে। এর মধ্যে তো একজন প্রচন্ড রেগেছিল, কিন্তু আপাতত এখন কেউ কারোর সঙ্গে কথা বলছে না। এরপর ইমশাল ইন্টারভিউ দিতে এসে যায় এবং সেখানে এসে সবকিছু দেখে সে অনেক খুশি হয়ে যায়। তারপর সে যখন দেখে যে সেখানে কোনো লিফট নেই, শুধু সিঁড়ি আছে, যেটা দেখে সে খুব আপসেট হয়ে যায়। সেখানে একটা লোক এসে বলে যে আমি আপনার কিরকম হেল্প করতে পারি। ইমশাল বলে যে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। প্রথমে তো লোকটা খুব খুশি হয়ে যায়, কিন্তু যখনই তার পায়ের দিকে চোখ যায় তখন সে অবাক হয়ে যায়। ইমশাল আপসেট হয়ে বাইরে বেরিয়ে আসছে এবং তার মনে পড়ছে সে কিভাবে রিজেক্ট হয়েছে। ইনসালকে বলা হয় যে এখানে কোনো এলিভেটর নেই, তাই সিঁড়ি থেকে গিয়ে কাজ করতে হবে, আর ইনসালের পক্ষে এটা সম্ভব নয়, তাই তাকে এই জবটা দেওয়া যাবে না। ইমসাল নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে একটা জিনিস খারাপ হয়েছে তো কি হয়েছে, আমি আবার অন্য জব পেয়ে যাব, আর আজকের দিনটা তো আমার কাছে সব থেকে ভালো, কারণ আমি সিয়ঞ্জুয়ের কনসার্ট দেখবো। তারপর আমরা ইনসালকে দেখি সে বাসে বসে আছে, কিন্তু আজ খুব ট্রাফিক জ্যাম কনসার্টের জন্য, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এদিকে তার বন্ধু বারবার তাকে মেসেজ করছে যে তাড়াতাড়ি আয়, কনসার্ট শুরু হয়ে যাবে, কিন্তু তার কিছুই করার নেই কারণ প্রচুর ট্রাফিক জ্যাম আজ। ফাইনালি সে যখন সেখানে পৌঁছায় গিয়ে দেখে যে সব দরজা বন্ধ হয়ে গেছে। এটা দেখে ইনসল খুব আপসেট হয়ে যায়। তারপর ইনসল সেখানে একটি স্টাফ গার্লকে দেখতে পায় যাকে দেখে তার আশা ফিরে আসে। সে তাকে অনেক রিকোয়েস্ট করে যেন তাকে ভেতরে যেতে দেয়, কিন্তু স্টাফ গার্ল কিছুতেই রাজি হয় না। তারপর ইনসল অনেক নাটক করে, অনেক বাহানা করে এবং শেষে বলে যে আমার এখানে খুব ঠান্ডা লাগছে, আমি খুব অসুস্থ, দেখতেই পাচ্ছ আমার অবস্থা, প্লিজ আমাকে ভেতরে যেতে দাও। অনেক রিকোয়েস্ট করাতে মেয়েটি তাকে যেতে দিতে রাজি হয়। বলে ঠিক আছে তুমি তোমার টিকিট দাও, আমি তোমাকে ভেতরে যেতে দিচ্ছি। কিন্তু যখনই ইনসল টিকিট বার করতে যায় দেখে যে তার ব্যাগে টিকিট নেই, কারণ সে বাসেই ফেলে দিয়ে এসেছে। এত কিছু করার পরেও ইমসলের সুযোগ হলো না সিয়ঞ্জুকে দেখার। এরপর আমরা স্টেডিয়ামের ভেতরে দেখি যেখানে সব আইডলরা চলে এসেছে এবং কনসার্ট শুরু হয়ে গেছে। সিয়ঞ্জু যখনই গান শুরু করে তখনই সবাই চিৎকার করতে শুরু করে, আসলে তাদের আইডলকে দেখে তারা খুব খুশি। এদিকে ইমসলও কিন্তু হার মানেনি, সে বাইরে বসেই কনসার্টের আনন্দ নিতে থাকে। সে বাইরে থেকেই সঞ্জয়ের সঙ্গে গলা মিলিয়ে গান গাইতে থাকে। সে বাইরে থেকেই সঞ্জুর গলা শুনে অনেক খুশি। এরপর সঞ্জু তার সোলো পারফরমেন্স দেয়, বলে যে এই গানটা আমি তোমাদের শোনাতে চাই, আমার প্রথম সোলো গান। ইমশাল তখন বাইরে থেকে শুনতে পেয়ে বলে এই গানটা তো প্লে লিস্টে নেই, কিন্তু এত সুন্দর গান শুনে সে খুব খুশি হয়ে যায় এবং ইমশাল এইভাবেই পুরো কনসার্টটাকে বাইরে থেকেই না দেখে এনজয় করে। তারপর আমরা দেখি কনসার্ট শেষ হয়ে গেছে এবং সবাই বাইরে বেরিয়ে আসছে, কিন্তু ইমশাল এখনো তার স্বপ্নেতেই হারিয়ে আছে সঞ্জয়ের গোলার আওয়াজ শোনার পর। ঠিক তখনই সেখানে স্নোফলও শুরু হয়ে যায়।
সে স্নোফলকে এনজয় করতে থাকে। এটা বলতে বলতে কি সঞ্জয় হয়তো এই স্নোফলকে এনজয় করছে। ইমসল যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন একটা লোক এসে তাকে ধাক্কা মারে। লোকটা তো কে দেখায় না, কিন্তু তার ফোনটা তাতে ভেঙে যায়। তার মানে সে আর কাউকে ফোন করতে পারবে না। এদিকে সঞ্জু জামা চেঞ্জ করতে যখন ভেতরে আসে তখন তাদের মধ্যে থাকা একজন মেম্বার তার গোলার কোলার ধরে, বলে তুই কিভাবে ব্যান্ড ছেড়ে দিতে পারিস? আমাদের কথা তুই একবারও ভাববি না, শুধু নিজেরটাই ভাববি? তখন শিয়াঞ্জু বলে এখন আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, তাই প্লিজ আমাকে একা ছাড়। বাই দ্য ওয়ে এখনো কিন্তু বলা হয়নি যে সঞ্জয় কেন তার গ্রুপ ছাড়তে চায়। ওয়েল আমাদের ইমসলকে দেখানো হয় যে চেয়ারে বসে বাস স্টপের দিকে যাচ্ছে, কিন্তু হঠাৎই তার চেয়ার কাজ করা বন্ধ করে দেয়, যার জন্য সে সেখান থেকে নড়তেও পারবে না। সে বসে বসে ভাবতে থাকে যে সকাল থেকে তার কতগুলো কাজ খারাপ হয়েছে। প্রথমে সে কনসার্ট ছেড়ে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু তার ইন্টারভিউ হয় না। তারপর তার বাসের মধ্যেই টিকিট পড়ে যায়, যার জন্য সে কনসার্ট দেখতে পারলো না। ফেরার সময় তার ফোনটাও ভেঙে গেল এবং এখন চেয়ারটাও বন্ধ হয়ে গেল। সে ভাবতে থাকে যে আমার সাথে এতগুলো খারাপ কাজ আজ কেন হচ্ছে। এসব ভেবে সে কাঁদতে শুরু করে দেয়। সে নিজে নিজে বলতে থাকে যে আমি এত আনলাকি কেন। কাঁদতে কাঁদতে যখন অনেকটা সময় চলে যায় তখন সেখানে একটা গাড়ি আসে, যার ভেতর থেকে একটা মানুষ ইমসলকে নোটিস করে এবং সে গাড়ি থামিয়ে একটা বড় ছাতা নিয়ে বাইরে বেরিয়ে আসে। প্রথমে তো ইমসল বুঝতে পারে না যে মানুষটি কে। তারপরে সে যখন ভালো করে দেখে তখন দেখে যে তার সুপারস্টার সঞ্জয়। তাকে দেখে ইমসল তো পুরো অবাক হয়ে যায় যে তার আইডল তার সামনে দাঁড়িয়ে আছে। পুরো নড়াচড়া বন্ধ করে ফ্রিজ হয়ে যায়, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না যে তার পছন্দের আইডল তার সামনে দাঁড়িয়ে আছে। সঞ্জু তার ছাতা দিয়ে ইমসলকে কভার করে এবং জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো এত ঠান্ডায়। কিন্তু ইমসল কিছু না বলে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুমি কি করছো এখানে? তোমার হুইল চেয়ার কি খারাপ হয়ে গেছে? ইমসল মনে মনে বলতে থাকে আমি কিছু বলতে পারছি না কেন। ইমসল নিজেকে কোনো রকম সামলিয়ে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে, বলে যে আমি আপনার খুব বড় ফ্যান, খুব বড়। সঞ্জু হেসে বলে যে আমি তো সেটা অলরেডি বুঝে গেছি তোমার হেয়ার ব্যান্ড দেখে। বলে যে এটা ফ্যান গ্রুপের নাম, যেটার অ্যাডমিন আমি। সঞ্জু হাসে এবং সে নোটিস করে যে তার হাত ঠান্ডাতে জমে যাচ্ছে। সঞ্জু পকেট থেকে হট ব্যাগ বার করে তার হাতে দিয়ে দেয়। ইমসল আরো ইমপ্রেস হয়ে যায় এবং সঞ্জু তার ছাতাটাও তাকে দিয়ে দেয় যে এটা আমার থেকে তোমার বেশি দরকার। বাই দ্য ওয়ে তোমাকে কি কেউ নিতে আসছে? তুমি বাড়ি যাবে কিভাবে? যদি তোমাকে কেউ নিতে না আসে তাহলে আমি তোমাকে ড্রপ করে দিই। তুমি আমার বিগ ফ্যান, আমি তো তোমার জন্য এটুকু করতেই পারি। তো এটা শোনার পর তোমরা নিজেরাই ইমাজিন করে নাও যে ইমসল কতটা খুশি হয়েছে, কারণ এটা তো তার কাছে পুরো স্বপ্নের মতোই হলো। কিন্তু হ্যাঁ বলার আগেই সেখানে হিয়ঞ্জু চলে আসে। হিয়ঞ্জু এসে তাকে হ্যালো করে। হিয়ঞ্জুকে দেখে তো সে খুব রেগে যায় মনে মনে যে আমার বন্ধুর টাইমিংটা এতটা খারাপ কেন। সে তার ভাঙা হৃদয় নিয়ে বলে যে ঠিক আছে আমি আমার বন্ধুর সঙ্গেই চলে যাব, সবকিছুর জন্য থ্যাংক ইউ। ও সঞ্জয় নিচে বসে এবং তাকে আমব্রেলা দেয়। এটা দেখে ইমসল বলে যে সত্যি আপনি খুব ভালো মানুষ, কিন্তু আমিও আপনাকে কিছু দিতে চাই। যেহেতু আমার কাছে এখন কিছুই নেই তাহলে আপনি এই লজেন্সগুলো রাখুন। আমি জানি এই ক্যান্ডিটা আপনার খুব পছন্দের। যাই খুশি মনে ক্যান্ডিগুলো রেখে দেয় এবং সঞ্জু ইমসলের দেওয়া সেই ক্যান্ডিগুলোর দিকে তাকিয়ে আছে, যেন তার কিছু একটা মনে পড়ছে। এবং এখানেই এই সিন কাট হয়ে যায়। এদিকে ইমসল বাড়িতে চলে এসেছে এবং সে অনেক খুশি। ইমসল তার মাকে জিজ্ঞাসা করে সেই মানুষটার ব্যাপারে যে তার প্রাণ বাঁচিয়েছিল অ্যাক্সিডেন্টের সময়। তখন তার মা তাকে বলে এসব এখন কেন জিজ্ঞাসা করছিস এত বছর পর? আমরা বুঝতে পারি কিছু একটা ব্যাপার আছে যেটা তার মা তার কাছ থেকে লুকাচ্ছে। ইমসলকে দেখি যে সঞ্জয়ের দেওয়া আমব্রেলাটাকে পরিষ্কার করে রাখছে, তারপর সেই ওয়ার্ম ব্যাগটাকেও যত্ন করে রাখে। সঞ্জয়ের সেই সব জিনিসগুলোর সঙ্গে যেগুলো আগে থেকেই তার কাছে আছে। কনসার্টের সব ফটো তার গ্রুপে চলে এসেছে, যেগুলো দেখে সে তো খুবই খুশি। আমরা সঞ্জয়কে দেখতে পাই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সঞ্জয়কে দেখে বোঝা যাচ্ছে সে ঠিক কন্ডিশনে নেই। তার ফোনে বারবার তার ম্যানেজারের ফোন আসছে, সে ধরছে না। টেবিলের ওপরে অনেক ডিপ্রেশনের বড়ি। তখনই দরজাতে কেউ বেল বাজায়। তখনই নিচে সুইমিং পুলের পাশে দুটো স্টাফ মেয়ে একে অপরের সঙ্গে কথা বলছে। সুপারস্টার সঞ্জয় আমাদের হোটেলেই আজকে আছে। দ্বিতীয় মেয়েটি বলে হ্যাঁ আমি দেখেছি, অনেকই হ্যান্ডসাম। ঠিক তখনই ওপর থেকে সুইমিং পুলে কেউ পড়ে যায়। অন্য কেউ নয়, সঞ্জয়ই ছিল, যার মানে সঞ্জয় সুইসাইড করে নিয়েছে। ইমসল টেবিলের ওপরে মাথা রেখে ঘুমাচ্ছে আর তার ফোনে ননস্টপ নোটিফিকেশন এসে যাচ্ছে কিছু একটা নিউজের ব্যাপারে। প্রথমে তো নিউজটা দেখে ইমসল
একদমই বিশ্বাস করে না, কিন্তু সে যখন ভিডিওটা দেখে যেটাতে সঞ্জুকে সুইমিং পুল থেকে তুলছে, তাকে অনেক রকম ভাবে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আর তার জ্ঞান ফিরছে না। শেষে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ইমসল তো এসব দেখে অবাক হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে। গ্রুপ চ্যাটে সেই হসপিটালের নাম আসে যেখানে সঞ্জুকে ভর্তি করা হয়েছে, যেটা দেখে ইমসল তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে সে ভাবতে থাকে যে সঞ্জয় আসলে কেন এরকম করলো, যার সঙ্গে কিছুক্ষণ আগে দেখা হলো সে এরকম কি করে করতে পারে। ইমসল যেন বিশ্বাসই করতে পারছে না। রাস্তায় যেতে যেতে ইমসলের একজনের সঙ্গে ধাক্কা লাগে আর তার ঘড়িটা নিচে জলেতে পড়ে যায়, যে ঘড়িটা সঞ্জয় ছিল, যে ঘড়িটা নিয়ে সকালে তার গ্র্যানির সঙ্গে ঝগড়া করছিল। ইমসল তো প্রথমে ভাবতে থাকে যে সে ঘড়িটা কিভাবে আবার পাবে। তারপর ইমসল চেয়ার থেকে নিচে পড়ে যায় এবং অনেক কষ্টে সে ফাইনালি ঘড়িটা পেয়ে যায়। তারপর ইমসল ওপর দিকে তাকিয়ে দেখে যে সঞ্জয়ের নিউজ দেখাচ্ছে সঞ্জয় মারা গেছে। ডাক্তার তাকে অনেক বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ সঞ্জয় মারা গেছে। আর কারণ হিসেবে ডাক্তার বলছে সে অনেক দিন ধরে ডিপ্রেশনে ছিল, যার কারণে সে সুসাইড করেছে। ইমসল নিউজটা দেখে প্রচন্ড পরিমাণে কাঁদতে থাকে, বলতে থাকে যে আমার সবচেয়ে পছন্দের আইডল, যে আমার প্রাণ বাঁচিয়েছে, সে কিভাবে মারা যেতে পারে, যে আমাকে বাঁচার শক্তি জগিয়েছে, সে এরকম একটা কাজ কিভাবে করতে পারে। ঠিক তখনই ঘড়িতে একটা আলো জ্বলে ওঠে এবং সেখানে সবকিছু থমকে যায় এবং রাস্তা থেকে যে সমস্ত লোকেরা যাচ্ছিল সবাই থমকে যায়, গাড়ি ঘোড়া হাওয়া বাতাস সব। ঠিক তখনই টাইম ঘুরে যায় এবং ইমসল তার স্কুল লাইফে ফিরে আসে, যেখানে ইমসলকে তার টিচার বকছে ঘুমানোর জন্য। ইমসল তো সবাইকে দেখে অবাক, আরে আমি এখানে কিভাবে। তারপর সে টিচারের দিকে তাকিয়ে বলে আরে বুলডগ। এটা শুনে পুরো ক্লাস হাসতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে সেই নাম যেটা প্রত্যেকটা স্টুডেন্ট তাদের টিচারকে কিছু না কিছু একটা নিকনেম দিয়ে রাখে। যেমন ইমসলদের স্কুল লাইফে এই টিচারটার নাম বুলডগ ছিল। টিচার তো খুব রেগে যায় এবং তাকে দাঁড়াতে বলে। ইমসল যখন দাঁড়ায় এবং তার পায়ের দিকে তাকায় সে তো পুরোই অবাক, সে আবার দাঁড়াতে পারছে, তার পা একদম ঠিকঠাক হয়ে গেছে। সে ভাবতে থাকে যে এটা কি একটা স্বপ্ন, আর এটা যদি স্বপ্ন হয় তাহলে তো সঞ্জয়ও এখানেই আছে, তাই না? এই বলে সে সঞ্জয়কে খোঁজার জন্য ছুটে বাইরে বেরিয়ে যায়। টিচার অনেক আটকানোর চেষ্টা করলেও তাকে আটকাতে পারে না। যেমন আগে আমাদের বলা হয়েছিল যে সঞ্জয় আর ইমসল একই স্কুলে পড়তো, তাই সে ছুটে তার স্কুলের দ্বিতীয় বিল্ডিং এ যায়, যেটা বয়েজ স্কুল ছিল। সেখানে গিয়ে একজনকে জিজ্ঞাসা করে যে সঞ্জয় কোথায় আছে। তারপর আমরা দেখতে পাই সঞ্জয় তার টিমের সঙ্গে সুইমিং কম্পিটিশনে যাচ্ছে। কম্পিটিশন শুরু হয় এবং সঞ্জয় ফার্স্ট হয়। এখনো তার শোল্ডারে কিছু প্রবলেম ছিল, কিন্তু তাও সে খুব ভালো সুইম করত। প্রথমে তো সঞ্জয়কে দেখে ইমসল প্রচন্ড খুশি হয় যে সঞ্জয় বেঁচে আছে, একদম ঠিকঠাক আছে। তারপর সে সঞ্জয় বলে চিৎকার করে ওঠে। তারপর সে ছুটে ছুটে সঞ্জয়ের দিকে যেতে থাকে। সঞ্জয় তো অবাক হয়ে তাকিয়ে থাকে যে এই মেয়েটা কে আর আমার নাম ধরে কেন ডাকছে। এদিকে বাকি সবাইও ইমসলকে অবাক হয়ে তাকিয়ে দেখছে। প্রথমে তো সবাই ভাবে যে অন্যান্য সুইমারদের কাছে হয়তো সে আসছে, তাই তারা সুইমারদের প্রোটেক্ট করতে থাকে, কিন্তু ইমসল সবাইকে ইগনোর করে ডাইরেক্ট সঞ্জয়কে গিয়ে জড়িয়ে ধরে। সঞ্জয় তো পুরো একেবারে থমকে যায় এবং বাকি সবাইও অবাক এবং ভাবতে থাকে যে আজকালকার বাচ্চাদের আসলে হয়েছেটা কি। সঞ্জয় ইমসলকে দূরে সরাতে থাকে, কিন্তু সে দূরে সরে না। ইমসল সঞ্জয়কে সরি বলতে থাকে যে তুমি এত একলা ছিলে, ডিপ্রেশনে ছিলে, কিন্তু তোমার এই কষ্টের ব্যাপারে আমি কিছুই জানতে পারিনি, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। সঞ্জয় একটু শান্ত হয়ে গিয়েছিল ইমসলের এসব কথাবার্তা শুনে, কিন্তু ঠিক তখনই সেখানে গার্ড এসে যায়, ইমসলকে টেনে বাইরে নিয়ে যেতে থাকে। ইমসল বলে যে এটা তো ড্রিম, তাহলে তোমরা কেন করছো আমার সাথে এরকম। এবং যেতে যেতে ইমসল সঞ্জুকে নন স্টপ আই লাভ ইউ বলতে থাকে, আর সঞ্জু তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফাইনালি ইমসলকে বাইরে বার করে দিয়েছিল, কিন্তু এতে ইমসলের পায়ে চোট লেগে যায়। তখনই গার্ড তাকে সরি বলে, কিন্তু ইমসল বলতে থাকে যে এটা যদি আমার ড্রিম হয় তাহলে আমি আমার আঘাতের কষ্ট বুঝতে পারছি কেন। এসব কথা ভাবতে ভাবতে ইমসল রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে। সঙ্গে তার ঘড়িটাও ছিল, যেটা জলে পড়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ইমসল এখনো বুঝতে পারছে না যে সে টাইম ট্রাভেল করেছে, আসলে সে ভাবছে সে এখনো স্বপ্ন দেখছে। কিন্তু সে যখনই ব্রিজ দেখে তখনই তার ক্লায়েন্ট অ্যাস্ট্রোলজের কথা মনে পড়ে, যে ব্রিজ ক্রস করলেই আত্মা চিরতরে দুনিয়া থেকে চলে
চলে যায়। তাই এসব মনে করে সে ব্যাডলি শকড হয়ে যায়, কি সত্যিই সে মারা গেছে। ওয়েল আমরা দেখি সঞ্জুকে যে বাড়ি যাচ্ছিল এবং ইমসলকে দেখে থেমে যায় এবং জিজ্ঞাসা করে যে তুমি এখানে এভাবে কেন বসে আছো, কিছু কি হয়েছে? ইমসলের হাতে সঞ্জয়ের ওয়াচ ছিল, তাই সে সেটা নিয়ে নেয় এটা বলতে বলতে যে এটা তো ঠিক আমার মতো। এদিকে ইমসল রাস্তায় শুয়ে পড়ে এবং বলতে থাকে যে আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি মরে গেছি, তাই তো তোমাকেও দেখতে পাচ্ছি কারণ তুমিও মারা গেছো। ঠিক তখনই দাঁড়িয়ে পড়ে বলে যে এবার আমার কি করা উচিত, কি জানি আমার মা আমার গ্র্যান্ডমা কি অবস্থায় আছে এখন। এটা জেনে যে আমি আর নেই, সঞ্জয় কিছু বুঝতে পারছে না যে আসলে বলতে কি চাইছে। সেই জন্য যখন সে ঘড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে বলে এটা তোমারই, তাই তুমি রাখো এটা। সঞ্জয় অবাক হয়ে বলে এটা সত্যিই কি আমার, কিন্তু এটা তোমার কাছে কি করে এলো? বাট ইমসল তো শুধু তার কথাতেই হারিয়ে রয়েছে। অ্যান্ড দেন বলতে থাকে যে এই ব্রিজ ক্রস করলেই আমরা সারা জীবনের মতো ইরেজ হয়ে যাব, তাই চলো একে ক্রসই করব না এবং এখান থেকে পালিয়ে যাই চলো। কিন্তু সঞ্জয়ের বাড়ি যেহেতু এই ব্রিজটা ক্রস করলেই আসে, তাই সে ব্রিজ ক্রস করতে যায়। ইমসল প্রথমে তো অনেক চেষ্টা করে তাকে আটকানোর জন্য, কিন্তু যখন সে থামে না তখন সে সঞ্জয়কে ব্যাক হাগ করে নেয়, এটা বলতে বলতে যে প্লিজ যেও না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, তাই আমরা একসাথে থাকি চলো। এটা শুনে সঞ্জয় ভয় পেয়ে যায় যে এর এই কথার মানে কি, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে ভয়ে পালিয়ে যেতে থাকে এবং একটা ট্যাক্সি থামিয়ে তাতে বসে পালিয়ে যায়। ইমসল কনফিউজড হয়ে যায় এটা দেখে যে আত্মাদের দুনিয়াতেও কি ট্যাক্সি পাওয়া যায়। তখনই তার ফোনে তার মায়ের কল আসে এবং তাকে খুব বকছে যে তুই স্কুল থেকে পালিয়েছিস কেন, তোর টিচার সব জানিয়েছে ফোন করে, তাই এক্ষুনি ঘরে আয়। তখন ইমসল আরো কনফিউজড হয়ে যায় যে কি এই ওয়ার্ল্ডে আমরা ফোনেও কথা বলতে পারি, আসলে এসব হচ্ছেটা কি। এদিকে সঞ্জয় বাড়ি চলে এসেছিল এবং তার বাবার সাথে ফোনে কথা বলছে কি আজ ওর সুইমিং প্র্যাকটিস কেমন হলো। ঠিক তখনই তার কাঁধে খুব জোরে ব্যথা করতে শুরু করে, তাই সে খাবার খাওয়ার বাহানায় ফোন কেটে দেয়। আসলে এই কথাটা সে তার বাবার কাছ থেকে লুকিয়ে রেখেছে যে তার কাঁধে কিছু প্রবলেম আছে। ঠিক তখনই সে দেখে যে আমার ঘড়ি তো আমার কাছেই আছে, তার মানে এই ঘড়িটা ওই মেয়েটার, কিন্তু সে আমাকে এটা কেন দিল। তখন তার ইনসলের বলা কথাগুলো মনে পড়ে যখন সে জড়িয়ে ধরে বলেছিল, তাই সে সিরিয়াস হয়ে যায় কারণ আসলেই সে নিজেকে লোনলি ফিল করে এবং নিজের কাঁধের ব্যথা নিয়েও সে চিন্তিত। তারপর ইনসল যখন তার বাড়ির সামনে আসে তখন সে চিনতে পারে এটা তো তাদের পুরানো ঘর ছিল, এখন পুরো সেই আগের মতো নতুন লাগছে এবং এখনো রিডেভেলপমেন্টও হয়নি। তারপর যখন সে ঘরের ভেতরে আসে তখন তো আরো অবাক হয়ে যায়, তার মা হঠাৎ করে এত ইয়াং হয়ে গেল কি করে। বাট ইমসলের মা তো সেই আগের মতো বকতে আর পিটতে শুরু করে দেয়, তোর সাহস কি করে হলো স্কুল বন্ধ করার, এইসব করার জন্য আমি স্কুলে পাঠাই তোকে। তখন ইমসল তো কিছুই বলে না। ঠিক তখনই সামনে থাকা ক্যালেন্ডারের দিকে চোখ তাকাতেই সে পুরো অবাক হয়ে যায় যে এটা 2008 সাল চলছে আর এই জিনিসটা তাকে খুব আজব লাগে। দেন সে যখন তার গ্র্যান্ডমার কাছে যায় যার মেন্টাল হেলথ এখন একদম ভালো, তার মানে সে একদম এখন নর্মাল। ইমসল এটা দেখে খুব খুশি হয় যে তার গ্র্যান্ডমা তাকে চিনতে পারছে। ওয়েল দেন ইমসল নিজের রুমকে ভালো করে দেখতে থাকে যেটা একদম আগের মতো লাগছে, তার সেই স্কুলের দিনগুলোতে যেমনটি ছিল। তাই সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারপর যখন সে দেখে যে এটা জুন মাস চলছে তখন সে বুঝে যায় যে এটা সেই টাইম যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার মানে অ্যাক্সিডেন্টের ঠিক আগে ফিরে এসেছে। তারপর সে মনে করে যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল হসপিটালের বেডে যখন আমি চোখ খুলেছিলাম তখন মা আর গ্র্যান্ডমা অনেক কাঁদছিল এবং আমি আমার পা একদম ফিল করতে পারছিলাম না কারণ সেটা প্যারালাইজড হয়ে গেছিল। এবার প্রেজেন্ট এসে তার পা দুটোকে অনেক আদরের সঙ্গে দেখছে কারণ এখন যে একদম ঠিকঠাক আছে তার পা, তাই সে খুব ইমোশনাল হয়ে পড়ে। সাথে সাথে নিজের পাকে ঠিক দেখে সে অনেক খুশি ছিল। তারপরে দেখানো হয় রাত্রে সে তার মা এবং গ্র্যান্ড মায়ের কাছে ঘুমানোর জন্য আসে এবং দুজনের হাত ধরে শুয়ে পড়ে এবং সে নিজে নিজে বলতে থাকে যে হয়তো এটা একটা স্বপ্ন এবং যখন আমি সকালে ঘুম থেকে উঠবো তখন হয়তো আবার আমার লাইফটা আগের মতো হয়ে যাবে, আবার হয়তো আমার পা দুটো প্যারালাইজড হয়ে যাবে। আবার যখন সে সকালে ঘুম থেকে ওঠে তখন সত্যি সত্যিই তার পা সে ফিল করতে পারছিল না, তাই সে ভাবে যে সে হয়তো আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে এসেছে, কিন্তু এরকমটা কিছুই ছিল না। আসলে ইমসলের ভাই তার পা ইমসলের পায়ের উপর রেখে ঘুমাচ্ছিল, তাই সে পা নড়াতে পারছিল না। ইমসল তাড়াতাড়ি তার ভাইকে লাথ মেরে সরিয়ে দেয়, কিন্তু সে দেখে যে তার ভাই এখন কত ইয়াং, তাই সে তার ভাইকে জড়িয়ে ধরে লাফাতে থাকে। কিন্তু তার ভাই অবাক হয়ে যায় যে আসলে বোন এমন কেন করছে, পাগল টাগল হয়ে গেল নাকি। ওয়েল নেক্সট সিনে দেখানো হয় যে ইমসল খুশি মনে স্কুল
যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবং এখনো সে ভাবছে যে সে হয়তো কোনো লং ড্রিমের মধ্যে আছে। তার মানে সে এখনো বুঝতে পারেনি যে এসব আসলে টাইম ট্রাভেলের জন্য হচ্ছে। এদিকে সঞ্জু স্কুলের গেটের সামনে এসে ইমসলের জন্য অপেক্ষা করছে যাতে সে তাকে তার ঘড়িটা ফেরত দিতে পারে। এদিকে ইমসল ছুটে ছুটে স্কুলে আসছে কারণ সে আজ খুব খুশি। কত বছর পর যে সে তার নিজের পা ফিরে পেয়েছে আবার। কিন্তু যখনই সে সঞ্জয়কে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তখন সে থেমে যায় এবং ভালো করে মনোযোগ দিয়ে সঞ্জয়কে দেখতে থাকে যে দূরে দাঁড়িয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলছে এবং সে তাকে প্রথম খোলা মনে হাসতে দেখছে। তখন ইমসলের মনে পড়ে কিরকম সঞ্জয়কে নিয়ে নিউজ আসছিল, তার ডেথের ব্যাপারে কিরকম নিউজ আসছিল। সেসব কথা মনে পড়ে ইমসলের চোখে জল চলে আসে। সে খুব কাঁদতে থাকে এবং বৃষ্টি শুরু হয়ে যায়। দেন ফাইনালি সঞ্জয় ইমসলকে দেখতে পায় এবং অনেক অবাক হয়ে যায় যে সে কাঁদছে কেন তার দিকে তাকিয়ে। তাই সে তার বন্ধুকে ছেড়ে ইমসলের কাছে ছাতা নিয়ে চলে আসে এবং ইমসলকে ছাতা নিয়ে কভার করে নেয় এবং জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছো কেন। তখন ইমসলের চোখে আরো জল চলে আসে কারণ ঠিক এই সেম লাইন প্রেজেন্টেও সঞ্জয় ইমসলকে বলেছিল মরার ঠিক আগে। তো এই সিনের সঙ্গে এই পার্ট শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে এইটা আমার নেক্সট পার্টে। ততক্ষণের জন্য বাই বাই।